ভারতে মেডিকেল কলেজের সংখ্যা হু হু করে বাড়ছে, কিন্তু এই যে সংখ্যার একটা বিস্ফোরণ আমরা দেখছি, এর আড়ালে শিক্ষার মান আর স্বাস্থ্যসেবার আসল চিত্রটা ঠিক কি? চলুন এই তথ্যের গভীরে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করি। বর্তমানে ভারতের সরকারিভাবে রেজিস্টার্ড মেডিকেল কলেজের সংখ্যা হল ৮১৮। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮১৮টা কলেজ। প্রথমবার শুনলে তো মনে হতেই পারে, আরে ওয়াহ, দেশের স্বাস্থ্য খাতে একটা বিরাট বিপ্লব ঘটে গেছে। কিন্তু এই বিশাল সংখ্যার পেছনে আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। শুধু কলেজের সংখ্যা বাড়ালেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি শিক্ষার গুণগত মানটাও ততটাই জরুরি? আজকের এই আলোচনাটা কিন্তু এই মূল প্রশ্নটাকে ঘিরেই। তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক এই সংখ্যাটা ঠিক কতটা বেড়েছে। সরকারি পরিসংখ্যান যা বলছে তাতে গত এক দশকে একটা প্রায় অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। এই স্লাইডটার দিকে একবার তাকান। ২০১৪ সাল থেকে মেডিকেল কলেজ আর এমবিবিএস সিটের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। মানে কাগজে কলমে দেখলে তো এটা নিঃসন্দেহে একটা অসাধারণ সাফল্য। মাত্র এক দশকেই সবকিছু ডাবলেরও বেশি। আর এই দৌড় কিন্তু এখানেই থামছে না। সরকারের লক্ষ্যটা আরও অনেক বড়। আগামী ৫ বছরে আরও ৭৫,০০০ সিট যোগ করার পরিকল্পনা চলছে। কিন্তু এই যে এত শিক্ষার সুযোগ বাড়ছে, সেই সুযোগটা কি সবাই নিতে পারছে? এবার আসা যাক খরচের কথায়। কারণ অনেক মেধাবী ছাত্রছাত্রীর কাছে এটাই কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, সরকারি আর বেসরকারি মেডিকেল কলেজের খরচের মধ্যে আকাশ-পাতাল তফাত। একদিকে সরকারি কলেজে পড়াশোনার খরচটা অনেকের সাধ্যের মধ্যে থাকে, কিন্তু অন্যদিকে বেসরকারি কলেজের খরচ বিপুল, যা শুনলে মাথা ঘুরে যাবে। একটা সংসদীয় কমিটির রিপোর্ট বলছে, বেসরকারি মেডিকেল কলেজ থেকে ডিগ্রি পেতে খরচ হতে পারে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত। ভাবুন তো একবার, একটা সাধারণ পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করা কি আদৌ সম্ভব? এর ফল কি হচ্ছে জানেন? খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটছে। দেশে বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, অথচ হাজার হাজার যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও শুধুমাত্র এই আকাশছোঁয়া খরচের কারণে স্নাতকোত্তর লেভেলে হাজার হাজার সিট খালি পড়ে থাকছে। আচ্ছা, খরচের কথা তো না হয়ে গেল, এবার আসি আর একটা বিরাট সমস্যায়। ঝাঁ চকচকে বিল্ডিং তো তৈরি হচ্ছে, কিন্তু সেখানে পড়ানোর জন্য শিক্ষক কোথায়? সূত্র থেকে পাওয়া এই কথাটা পরিস্থিতির ভয়াবহতাটা দারুণভাবে তুলে ধরে। মানে, শিক্ষক ছাড়া শুধু বিল্ডিং বানানোটা কতটা অর্থহীন তা এই একটা বাক্যেই স্পষ্ট হয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, ভারতের সেরা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত যে ২১টা এইমস আছে, সেখানে ২৫৬১টা শিক্ষকের পদ খালি। ভাবুন একবার, সেরা প্রতিষ্ঠানগুলোরই যদি এই দশা হয়, তাহলে বাকি কলেজগুলোর কি অবস্থা? আর এই সংকটটা কিন্তু শুধু একটা কলেজে নয়, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, এমনকি খোদ দিল্লির এইমস পর্যন্ত সব জায়গাতেই শিক্ষকের অভাব প্রকট। এই সমস্যাটা আসলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আর শিক্ষকের এই অভাবের সরাসরি প্রভাবটা পড়ছে ছাত্রছাত্রীদের উপর। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা সমীক্ষায় প্রায় অর্ধেক ছাত্রছাত্রী জানিয়েছে যে তাদের নিয়মিত ক্লাসই হয় না। ভাবা যায়, শিক্ষক ছাড়া ডাক্তারি পড়াটা কি করে সম্ভব? এই যে এত প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, এর চূড়ান্ত দামটা শেষ পর্যন্ত কাকে দিতে হয়? এর মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে আর দেশের গোটা জনস্বাস্থ্য ব্যবস্থাকে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কত বিশাল। আমেরিকা বা ব্রিটেনের মতো দেশ, যেখানে স্বাস্থ্য গবেষণায় তাদের জিডিপির একটা বড় অংশ খরচ করে, সেখানে ভারতের বিনিয়োগ প্রায় শূন্যের কাছাকাছি। এর মানে হলো, আমরা নতুন উদ্ভাবন বা চিকিৎসার মান উন্নয়নের দিকে প্রায় নজরই দিচ্ছি না। আর এখানেই সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা দেখুন। একদিকে সরকার নতুন কলেজ খোলার কথা বলছে, আর অন্যদিকে দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলোর বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে। মানে, সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ আসলে কমে যাচ্ছে। এই অপর্যাপ্ত ফান্ডিং আর গুণমানের অভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে মানুষের ভরসাটাই ক্রমশ উঠে যাচ্ছে, আর তারা বাধ্য হয়ে বেসরকারি ব্যবস্থার দিকে ঝুঁকছে। এর থেকেই জন্ম নিচ্ছে মেডিকেল ইনফ্লেশন। সোজা কথায়, চিকিৎসার খরচ প্রতি বছর এতটাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা সাধারণ মানুষের বেতন বাড়ার হারের থেকে অনেক বেশি। ফলে সাধারণ চিকিৎসাই এখন অনেকের কাছে একটা বিরাট আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে একজন সাধারণ রোগীর জীবনযাত্রাটা খুব কঠিন হয়ে পড়েছে। স্থানীয় হাসপাতালে সঠিক চিকিৎসা না পেয়ে তাদের ছুটতে হচ্ছে বড় শহরে, যা সময় আর টাকা দুটোরই অপচয়। সুতরাং মূল বিষয়টা শুধু নতুন বিল্ডিং বা পরিকাঠামো তৈরি করা নয়। আসল চ্যালেঞ্জটা হলো একটা শক্তিশালী আর নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা। একটা সফল স্বাস্থ্য ব্যবস্থা মানে শুধু সংখ্যার বৃদ্ধি নয়, বরং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার মান,
চিকিৎসকদের কাজের পরিবেশ আর রোগীদের সেবা সবকিছুই সুরক্ষিত থাকে। সব মিলিয়ে এই সংখ্যাবৃদ্ধির আড়ালে গুণগত শিক্ষা আর স্বাস্থ্যসেবার যে আসল ভিত্তি সেটাই যেন দিন দিন নড়বড়ে হয়ে পড়ছে। এই বিশ্লেষণ থেকে সেই ছবিটাই উঠে আসছে। শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রইল। সরকার তো কলেজ তৈরি করে দিচ্ছে, কিন্তু একজন দক্ষ এবং মানবিক ডাক্তার তাকে তৈরি করবে কে?